আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি প্রথম অধ্যায়ে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের গত স্পেশাল যে টপিক ছিল আইসিটি ব্যবহারের নৈতিকতা, সেই স্পেশাল বেসিক টপিকের স্পেশাল 3 নাম্বার ক্লাস, এবং আমাদের এটা প্লেলিস্টের হয়তোবা 12 বা 13 নাম্বার লেকচার, এরকম কিছু একটা হবে, এখনও শিওর না। যাই হোক, তো আমাদের আজকে হচ্ছে আইসিটি ব্যবহারের নৈতিকতা বিষয়ের 3 নাম্বার স্পেশাল ক্লাস, যেখানে আমরা বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন সামনে দেখা যাচ্ছে, বরিশাল বোর্ড 2019 সালে আসছে। তো এখানে বলতেছে, ডক্টর খলিল দেশের খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী বীজ আবিষ্কারের জন্য একটি প্রযুক্তির সাহায্যে গবেষণা করছেন। তার গবেষণা সম্পর্কিত তথ্যসমূহ তার সহকারী অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ একজন গবেষণা করতেছে কোনো একটা বিষয় নিয়ে, তো সেই গবেষণার তথ্যগুলো আরেকজন কি করছে, কম্পিউটার থেকে তার অনুমতি ছাড়াই চুরি করে নেওয়ার চেষ্টা করতেছিল। এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা বুঝতে পারছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কি বললা রাদিয়া? বুঝি না, বলতে হবে। বলছি স্যার এটা সফটওয়্যার পাইরেসি হবে। সফটওয়্যার পাইরেসি আসলে আমাদের এখানে তোমার মানে পুরোপুরি তো চুরি করে না, চুরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ, পাইরেসি বলা যায়, তবে এখানে সফটওয়্যার না, এটা আমাদের কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছিল। তো এটা আমরা পাইরেসি বা চুরি বলতে পারি, এক প্রকার অনৈতিক কাজ। জাস্ট বলতে পারি যে এখানে পাইরেসি করা হয়েছে, আমাদের ডাটাগুলো অনুমতি ছাড়াই নেওয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। পরে জয়েন করছো ফিজা। হ্যাঁ, ফিজা জয়েন করছো, এরপরে জয়েন করছো আর কে পরবর্তীতে। হ্যাঁ, জয়েন করছো ফিজাই দেখলাম, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশ। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, নম্বরটা মনে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। হ্যাঁ, গুড, গ নম্বরটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। আচ্ছা, এবার দেখো সবাই খেয়াল করো, এবার গহনং যাই। গহনং বলতেছে, ডক্টর খলিলের সহকারী কর্মকাণ্ডটি নৈতিকতার বিচারে বিশ্লেষণ করো। এই যে ডক্টর খলিলের সহকারী তার গবেষণার তথ্যগুলো চুরি করার চেষ্টা করতেছে, এটা কিন্তু একটা নৈতিকতার বাহিরে কাজ। আমরা আইসিটি নৈতিকতার যে টপিকে ছিল সে টপিকে পড়ছিলাম যে কারো তথ্য চুরি করার চেষ্টা করা, এটা হচ্ছে এক ধরনের ক্রাইম বা এক ধরনের অনৈতিক কাজ, যেটা আমাদের নৈতিকতার বিরুদ্ধে। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমাদের যেহেতু এখানে চুরি করার চেষ্টা করতেছে, তার মানে এখানে অবশ্যই অনৈতিক কাজ করতেছে মানুষটা। তো এই অনৈতিক কাজটা আমাদের কি করতে হবে, আইসিটির ভাষায় ব্যাখ্যা করে লিখতে হবে। এই হচ্ছে আমাদের গহনঙের প্রশ্নের ব্যাখ্যা। সবাই কি বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। তো এবার চলো আমরা এই যে আমাদের যে উত্তরটা আছে সাজায় লিখতে হয় কিভাবে আমরা একটু দেখি। একটু ওয়েট করো, আমি একটু বের করতেছি। তো আমরা প্রথমে উদ্দীপকে যা পড়ছি সেই উদ্দীপকটার ধারণা অনুযায়ী গহনংটা সমাধান চেষ্টা করব। তো বলতেছে গহনঙে যে উদ্দীপকের তথ্য মতে একটু স্পিকার অফ রাখতে হবে। হ্যাঁ, প্রিয়ানুর, রাদিয়া, তোমরা একটু স্পিকার দিকে খেয়াল রেখে স্পিকার অফ রেখো। ওকে, এবার দেখো। তো যে বলতেছিলাম যে উদ্দীপকের তথ্য মতে আইসিটি এর ভাষায় ডক্টর খলিলের সহকারীর কর্মকাণ্ডটি নৈতিকতার বহির্ভূত, অর্থাৎ নৈতিকতার বাহিরে। উদ্দীপকে যে মতামত, সেই মতামতের ভিত্তিতে আইসিটির ভাষায় খলিলের সহকারী যে কাজটা করছে সেটা অবশ্যই অনৈতিক কাজ। আইসিটির মধ্যে এটা অনৈতিকের মধ্যে পড়ে, কারণ এরকম চুরি করাটা উচিত নয়। তো আসলে বলতেছে অনৈতিক কাজ বা কর্মকাণ্ডটি হচ্ছে নৈতিকতার বহির্ভূত বা নৈতিকতার বাহিরে কাজ। কথা কি বুঝতে পারছো? এতটুকু এই লাইনটা তোমাকে বলতে হবে, তাহলে তুমি একটা পেয়ে যাবা। এরপরে বলতেছে যে কারো অনুমতি ছাড়া তার কোনো তথ্য ব্যবহার করা বা সেগুলো দেখা
অথবা কম্পিউটার থেকে নেওয়া এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা নৈতিকতা বিরোধী কাজ। এটা আমরা সবাই বুঝছি। একে এক প্রকার চুরি বলা যায়। আমরা যেহেতু জানি একটা ব্যক্তি মালিকানার বিষয় তার অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যবহার করতে চায় বা ব্যবহার করে বা ছিনিয়ে নেয়, এটাকে বলা হয় একটা চুরি করা। যেহেতু ডক্টর খলিল একজন গবেষক, তো গবেষণা করার জন্য তার অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। এই বিষয়গুলো সে অবশ্যই নিজের মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে তৈরি করতেছে গবেষণার ফলাফল পাওয়ার জন্য। তো এত কষ্টের ফসল যদি কেউ চুরি করে নিয়ে যায়, অবশ্যই যে আবিষ্কার করছে তার অবশ্যই মন খারাপ হবে যে আমি আজ সারা বছর লাগিয়া গবেষণা করলাম, একটা বিষয় আবিষ্কার করলাম, আর একটা মানুষ আমারটা দেখে দেখে নকল করে তার নামে চালিয়ে দিল। তো এটা অবশ্যই অনেকটা বেদনাদায়ক, কষ্টদায়ক। তো এই বিষয়টা করা যাবে না। যার মেধা, যার পরিশ্রম, অবশ্যই তাকেই সবার সামনে তুলে ধরতে হবে। অন্য কেউ সেটা চুরি করে নিজের নামে বলে দিতে পারবে না। এটা আমাদের নৈতিকতার বাহিরে কাজ বা আমাদের অনৈতিক কাজ, আইনত দণ্ডনীয় অপরাধ। কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার ওকে, এরপর বলতেছে যে সহকারী ডক্টর খলিলের কাছ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই এই কাজগুলো করে, অর্থাৎ অনুমতি গ্রহণ করেননি। এমনকি সহকারী তার সামনে তার কম্পিউটারের তথ্য নেওয়ার চেষ্টা করেননি। অর্থাৎ সহকারী কিন্তু ডক্টর খলিলের অনুমতি নেয় নাই। এবং বিষয়টা এরকমও হয় নাই যে সহকারী খলিলের সামনে থেকে তার তথ্যগুলো নিছে। সামনে থেকে তথ্যগুলো নিলে কি খলিল দিতে চাইবে? কখনই চাইবে না। সে চুরি করে লুকিয়ে লুকিয়ে কম্পিউটার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে। এ কথাটাই বলেছে যে সহকারী তার সামনে, মানে সহকারী ডক্টর খলিলের সামনে তার কম্পিউটার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেনি, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা একটা চুরি বলা যায়। কথা বুঝতে পারছো? এই লাইনের ব্যাখ্যাটা বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর নেক্সট, বরং তিনি চলে যাবার পর, মানে খলিল চলে যাবার পর তার অবর্তমানে সেখানে কম্পিউটার থেকে তথ্য নেন বা লুকিয়ে লুকিয়ে তথ্য গ্রহণ করেন, যা চরমভাবে নৈতিকতার পরিপন্থী কাজ, মানে খুবই বিভৎস কাজ, অনৈতিক কাজ। আর আইসিটি এর নীতিমালা অনুসারে এই ধরনের কর্মকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়। অর্থাৎ এই সকল চুরি করা কাজ আইসিটির ক্ষেত্রে, আইসিটির চোখে কখনোই সমর্থনযোগ্য বা কখনোই সাপোর্টেবল নয়। মানে এই আইসিটি কখনোই এই ধরনের চুরিকে সাপোর্ট করে না। তাই বলা যায় যে আইসিটি এর ভাষায় উদ্দীপকে উল্লিখিত কর্মকাণ্ডটি আইসিটি নীতিমালার আলোকে বেআইনি ও নৈতিকতা পরিপন্থী হয়েছে। আমাদের আসলে ব্যাখ্যা করতে বলছে যে উদ্দীপকে ডক্টর খলিলের কর্মকাণ্ড, মানে খলিলের সহকারী কর্মকাণ্ডটা আইসিটির প্রেক্ষিতে কেমন বা আইসিটির দৃষ্টিতে কেমন। তো আমরা বললাম যে এটা আইসিটির দৃষ্টিতে একটা অনৈতিক কাজ, বেআইনি কাজ, নৈতিকতার বাহিরে কাজ, যেটা করলে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। ব্যাস, এইভাবেই আমি যে সাজায় একটু লিখে দিতে পারি, তাহলে আমাদের গহন অঙ্ক শেষ। যদিও গহন অঙ্ক একটা বড় হয় নাই, তারপর আমরা পরীক্ষা লেখার সময় একটু বড় করে একটু বানিয়ে আরো গুছিয়ে নিজের মতো করে লিখে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই তোমাকে জানায়ও যে সম্পূর্ণ যে ব্যাখ্যাটা দিয়ে বুঝাইলাম বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা এখন নেক্সট যাই, পরবর্তী অংশ। এটা আমাদের একটা প্রশ্ন গেল, এবার আমরা দেখি পরবর্তী বোর্ড পরীক্ষা কিভাবে প্রশ্ন আসছে। তো একটু অপেক্ষা করো, আমরা বের করতেছি। হ্যাঁ, এরপর একটা স্পেশাল বোর্ড প্রশ্ন, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। আমরা ভালো করে একটু পড়বো উদ্দীপকটা, তারপর আমরা উত্তর করার চেষ্টা করবো। একটু দেখো সবাই, তো আমি একটু ঠিক করে নিই, একটু ওয়েট করো। আর সবাইকে বলতেছি একটু সিরিয়াসলি পড়ার চেষ্টা করবে। এখন থেকে আমরা সব কিছু প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ, ক খ এমসিকিউ সব। তো এখন থেকে সবাই সুন্দরভাবে তাড়াতাড়ি ক্লাসে জয়েন করবা, সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা, রেগুলার সবাইকে ক্লাস করতে পারা সিরিয়াসলি। জানাতুল ফেরদৌস, আজকে তোমার অনেকগুলো ফ্রেন্ড জয়েন করতে পারে না, দুঃখের বিষয়। জানি তুমি চেষ্টা করছো, হয়তো বা ওদের কোনো সমস্যার কারণে জয়েন করতে পারেনি। তারপরও যদি ফ্রি থাকো একটু বইলো। স্বর্ণা আসছে, থ্যাংক ইউ। আজকে ইভা আসে নাই, তারপরে নিপা আসতে পারেনি, নিপা একটু সমস্যার কারণে কিন্তু
কেউ রেসপন্স করছে না, নিপা কোনোভাবে ঢুকতে পারলো না। হ্যাঁ হয়তো নেট সমস্যার কারণে। আচ্ছা এরপরে ওই যে রুদ্রজাহিন জয়েন করছিল, হ্যাঁ রুদ্রজাহি কি আছে? রুদ্রজাহিন নাই মনে হয়, হ্যাঁ আছে নাকি? হ্যাঁ আছে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তো তুমি চেষ্টা করছো তোমার অনেকগুলো ফ্রেন্ডকে ইনভাইট করতে, খুশি হয়েছি। তো এটা অনেকটা বেস্ট একটা কাজ। আচ্ছা এবার আমরা যাই নেক্সট পরবর্তী প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন কি বলছে? নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙ্গুলের ছাপ, সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডাটাবেস তৈরি করছে। ইদানিং বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডাটাবেজের সাহায্যে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করছে। কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডাটাবেজ হ্যাক করার চেষ্টা করে পরিশেষে ব্যর্থ হয়। এই হচ্ছে উদ্দীপক। দেখো তো সবাই উদ্দীপকটা বুঝতে পারছো কিনা, কথা বলো। জি স্যার বুঝছি। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে লাস্টের যে অংশটা, কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য ডাটাবেসকে হ্যাক করে বা চুরি করে বা চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা পারে নাই। তো এটা একটা সাইবার ক্রাইম বা অনৈতিক কাজ। আইসিটির চোখে এটা অবশ্যই নৈতিকতার বিরুদ্ধে কাজ। এই কাজগুলো কখনোই করা যাবে না। তো এবার দেখি আমাদের এখানে গহনঙে কি বলছে। তো গহনং প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। দেখো বলতেছে উদ্দীপকের কিছু ব্যক্তির ব্যর্থ চেষ্টার নৈতিকতার দিকগুলো ব্যাখ্যা করো। অর্থাৎ আসলে এখানে আমাদের বলছে যে উদ্দীপকে যে ব্যর্থ হয়েছে যে সকল মানুষ, সেই সকল মানুষ যেই কাজটা করতে গিয়ে ব্যর্থ হয়েছে, সেই বিষয়টা আসলে কতটুকু নৈতিক বা কতটুকু অনৈতিক, এই বিষয়গুলো আমাদের উপস্থাপন করতে হবে। কথা কি বুঝতে পারছো? মানে নৈতিকতার বিষয়টা কতটুকু এখানে উল্লেখ করা আছে, এই কাজগুলো করা ঠিক নাকি ব্যাঠিক, এই বিষয়টা। আচ্ছা তো এবার আমরা যাই আমাদের এখানে পরবর্তী যে অংশটা আছে, উত্তরে কীভাবে লিখছে আমরা একটু সাজায় লিখি, সাজিয়ে লেখার চেষ্টা করব। তো দেখো, তো এখানে আমাদের প্রথমে আমাদের মূল কথা দেখি, মূল কথা আমাদের এখানে কি লিখছে। তো দেখতে পাচ্ছ সবাই তো, বা এটা আমাকে জানায়ও তো সবাই, ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? ওকে দেখো গহনং, উদ্দীপকে কিছু অসৎ ব্যক্তি, হ্যাঁ একটু খেয়াল করো সবাই, একটু স্পিকার অফ রেখে একটু খেয়াল করে দেখো। তো বলতেছে উদ্দীপকে কিছু অসৎ ব্যক্তির নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডাটাবেজ হ্যাক করার চেষ্টা করে এবং পরিশেষে ব্যর্থ হয়। এ হতে বোঝা যায় যে তাদের মধ্যে নৈতিকতার অভাব ছিল। অর্থাৎ একটা মানুষ কখনো অনৈতিক কাজ করতে পারে না, অন্যের কোনো ডাটা চুরি করতে পারে না। হ্যাক করা মানে কি? চুরি করা। তো ওই যে সকল মানুষ নকল আইডি কার্ড তৈরি করার জন্য ডাটাবেস চুরি করতে যাচ্ছিল, এটা কিন্তু অবশ্যই একটা নৈতিকতার বাহিরে কাজ বা নৈতিকতার বিরুদ্ধে কাজ। তো যেহেতু তারা এই কাজগুলো করতে চাচ্ছিল বা করছিল, কিন্তু লাস্টে তারা সফল হয়নি, ব্যর্থ হয়েছে, তার মানে বোঝা গেল তাদের মধ্যে সততার অভাব আছে, সততার অভাব, সৎ থাকার অভাব আছে বা নৈতিকতার অভাব ছিল। কথা কি বুঝছো? আচ্ছা আজকের ক্লাসে একটু আগে নতুন একজন জয়েন করছে, আনিশা তানিয়া। হ্যাঁ আনিশা তানিয়া তুমি জয়েন করছো, থ্যাংক ইউ। তুমি একটু আমাকে জানাও তুমি এইচএসসি 26 ব্যাচ কিনা আর কোন গ্রুপে পড়ো, একটু স্পিকার অন করে কথা বলতে পারবা কিনা। আজকে তুমি মনে হয় নতুন জয়েন করছো। আনিশা তানিয়া একটু আগে জয়েন করছো, তোমাকে বলতেছি আমি, তুমি কথা বলতে পারবা? স্পিকার একটু চাপ দিয়ে ভয়েস অন করে কথা বলো তো একটু। তুমি এইচএসসি 26 কিনা আর কোন গ্রুপে পড়ো, সায়েন্স, কমার্স নাকি আর্টস? আর তোমার যদি ভয়েসে কথা বলতে প্রবলেম হয়, চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে তোমার উত্তর জানাতে পারো আমাদের। আনিশা তানিয়া তোমাকে বলতেছি একটু চেষ্টা করো রেসপন্স করার জন্য। তুমি নতুন তো এই জন্য তোমাকে আমি একটু বলতেছি একটু চেষ্টা করো রেসপন্স করার জন্য, তোমার কথা আমি শুনতে পাইনি। তুমি চ্যাট বক্সেই বললো, হ্যাঁ যদি প্রবলেম হয় ভয়েসে কথা বলতে চ্যাট বক্সে বলার চেষ্টা করো। চলো বাচ্চারা আমরা এখন নেক্সট শুরু করি। দেখো সবাই দেখতেছে শুনতেছো সব ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো দেখি টিচার আমি তো এইচএসসি
25 ব্যাচ। আচ্ছা আনিশা তানিয়া সমস্যা নাই, 25 ব্যাচ প্রবলেম নাই। তুমি কি আমার এখানে ক্লাস করতে আগে এটা 25 ব্যাচেও ক্লাস করতেছে, সমস্যা নাই। আমার সাথে কি তোমার পরিচয় আছে নাকি তুমি আজকে নতুন জয়েন করছো? ও যে আনিশা তানিয়া আজকে মনে হয় নতুন জয়েন করছো, হ্যাঁ তোমাকে মনে হয় চিনতে পারছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, ওই আমাকে তুমি এসএমএস দিও। 25-এর ক্লাস হচ্ছে রাত 10টা 15-তে হবে, স্পেশাল ক্লাস রসায়ন ক্লাস আজকে 10টা 15-তে থাকো ইনশাল্লাহ। তো চলো বাচ্চা যেখানে ছিলাম, তো এ বলতেছে যে তার নৈতিকতার অভাব ছিল। তো আনিশা ক্লাস করো, হ্যাঁ ক্লাস করো এখানে, এখন 25-এর ক্লাসও এখানে অনেকে আসে। তো দেখো বলতেছে পরে যে কম্পিউটার নৈতিকতা হচ্ছে নৈতিকতার একটা ধারণা যা কম্পিউটার ব্যবহারের নৈতিকতার বিষয়। মানে কম্পিউটার ব্যবহারের নৈতিকতা একটা আছে, এটা আমরা বইও পড়ছিলাম। তো সীমাবদ্ধতা এবং প্রতিরোধ করাকে বোঝায়। আমি একটু বুঝায় বলি কি বলছে। কম্পিউটার নৈতিকতা হচ্ছে নৈতিকতার একটা ধারণা যা কম্পিউটার ব্যবহারের নৈতিকতার বিষয়গুলো এবং সীমাবদ্ধতা এবং প্রতিরোধ বিষয়গুলোকে বোঝায়। মানে কম্পিউটার ব্যবহার করতে গেলে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, এই বিষয়টাই হচ্ছে আমাদের কম্পিউটার নৈতিকতা। মানে কম্পিউটার চালানোর একটা নিয়ম নীতিমালা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো এরপরে আমরা দেখি নেক্সট পরবর্তী অংশে কি বলছে। তো বলতেছে যে 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট নৈতিকতার বিষয়ে যে 10টি নির্দেশনা তৈরি করেন তা নিচে উপস্থাপন করা হলো। এই যে আমাদের অসাধু ব্যক্তিরা কম্পিউটারকে হ্যাক করতে চাচ্ছে, এটা কিন্তু একটা কম্পিউটার ক্রাইম। তো কম্পিউটার ক্রাইমের বিষয়ে আমাদের কম্পিউটার ইথিক্স কি কি কথা বলছিল নৈতিকতার বিষয়, যে কম্পিউটার ব্যবহার করতে চাইলে কিভাবে একজন মানুষকে ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো আমরা এখন তুলে ধরবো। এটাই হচ্ছে আমার উত্তরের সঠিক পয়েন্ট। আসলে আমরা অনেকে বুঝতেছিলাম না যে এটার উত্তর কীভাবে লিখতে হবে। ওই যে আমাদের কম্পিউটার ব্যবহার করার যে নিয়ম নীতিগুলো বইয়ে পড়ছিলাম, কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট যেটা বলছিল, সেগুলো আমাদের এখানে তুলে ধরতে হবে। কারণ এখানে কম্পিউটার দিয়েই হ্যাক করা হচ্ছে অন্য কম্পিউটার তথ্য। এই জন্য কম্পিউটার ব্যবহারের যে আমার নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলোই ভালো করে তুলে ধরলেই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো এবার দেখি কম্পিউটার ব্যবহার করার যে দিকগুলো আছে, নৈতিক দিকগুলো, সেগুলো কি। 1 নাম্বার, কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করা যাবে না। 2 নাম্বার, অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ অন্য একজন মানুষ কাজ করতেছে কম্পিউটারে, তো সেই মানুষটা কি কাজ করতেছে সেই বিষয়টা নিয়ে আমার কোনো মতামত দেওয়া যাবে না। কারণ প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত কাজ থাকে কম্পিউটারে, তো প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করতে পারবে, যাতে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কাজে হস্তক্ষেপ মানে মতামত দিতে না পারে যে হ্যাঁ তুমি কাজটা করতে পারবা না, কেন করতে পারবা, এটা আমার দায়িত্ব আমি করব, এভাবে বলতে পারবে না। প্রত্যেকটা মানুষের নিজ দায়িত্বে সে কম্পিউটার চালাবে। এটাই হচ্ছে বিষয়, হস্তক্ষেপ বা কোনো মতামত দিতে পারবে না একজন মানুষ যদি কম্পিউটার চালায়। কথা কি বুঝছো? জি স্যার। 3 নাম্বার, অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া কারো ফাইল গোপন তথ্য সংগ্রহ করা যাবে না। 4 নাম্বার, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা যাবে না। ওই যে তথ্য চুরির উদ্দেশ্যে কম্পিউটার যদি ব্যবহার করতে চাই এটাও করা যাবে না। 5 নাম্বার, মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার না করা। অর্থাৎ মিথ্যা তথ্য সংগ্রহ করে কম্পিউটার দিয়ে অন্য কাউকে ক্রাইম করানো, এটা করানো যাবে না। এরপর হচ্ছে 6 নাম্বার, লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার কপিও করা যাবে না। সফটওয়্যার ব্যবহার ও কপি করা যাবে না, লাইসেন্সবিহীন সফটওয়্যার। অর্থাৎ একটা সফটওয়্যার তুমি ব্যবহার করতে চাচ্ছ, কিন্তু সেই সফটওয়্যারের জন্য তোমাকে মূল্য দিতে হবে, টাকা দিয়ে সফটওয়্যারটা কিনতে হবে। তুমি সেই সফটওয়্যারটা না কিনে সেই সফটওয়্যারটার কপি একটা সফটওয়্যার বানাবা, অথবা সেই সফটওয়্যারটা কপি করে নকল করে তুমি ব্যবহার করবা, এটাও করতে পারবা না। অবশ্যই লাইসেন্সকৃত সফটওয়্যার ব্যবহার করতে হবে তোমাকে, লাইসেন্স ছাড়া। স্যার হ্যাঁ বলো। স্যার গতকাল যে 10টা পড়েছিলেন নৈতিকতার, ওইগুলো দিলে হবে না? সেগুলো দিলেও হবে, মানে বইয়ে যেগুলো পড়াইছে সেগুলো দিলেও হবে, এখানে একটু সাজায় লিখছে এগুলো দিলেও হবে, তোমার ইচ্ছা। ওকে আচ্ছা এবার দেখো পরবর্তী অংশ। 7, বিনা অনুমতিতে কারো কম্পিউটার সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার না করা। বিনা অনুমতিতে অন্যের কোনো কম্পিউটার ব্যবহার করা যাবে না। 8, অন্যের কাজকে নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না। একজন কম্পিউটার ব্যবহার করে খুবই সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করছে, তো সেই প্রোগ্রামটা তুমি নিজের নামে চালা দিবা, এটা পারবা না। অর্থাৎ যার যার কাজ। হ্যাঁ বলো বলো। রিসোর্স মানে কি? কোনটা?
সোর্স হচ্ছে আচ্ছা, রিসোর্স মানে 7 যেখান নম্বর থেকে তথ্যগুলো আমরা সংগ্রহ করি বা যে তথ্যের ভান্ডার থাকে। একটা হচ্ছে সোর্স, রিসোর্স, একটা হচ্ছে উৎস, একটা হচ্ছে রিসোর্স মানে উৎসের ভান্ডার। উৎসের ভান্ডার মানে অনেকগুলো তথ্য সেখানে জমা থাকে, সেইখান থেকে তথ্য ব্যবহার করে আমরা কাজ করি, সেটাকে বলে রিসোর্স বলে। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। এরপর হচ্ছে পরবর্তী অংশ ৯ নাম্বার, তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজের উপর এর প্রভাব সম্পর্কে চিন্তা করা। অর্থাৎ আমরা যদি খারাপ কাজ করতে চাই, সে খারাপ কাজ করলে কতটুকু ব্যাড এফেক্ট হবে সমাজে, মানুষের জন্য বা আমার জন্য, এটাও মনে রাখা। ১০ নাম্বার, কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালো মন্দ চিন্তা করা এবং কি শ্রদ্ধাবোধ প্রদর্শন করা। এইভাবে লিখে দিলে আমাদের মোটামুটি কমপ্লিট। লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, তোমরা আবার আসবা। এই পর্যন্ত যে আলোচনা করছি আমাকে জানাও বুঝতে পারলা কিনা। এটা হচ্ছে গহনঙের উত্তর, সম্পূর্ণ উত্তর। জি স্যার। জি স্যার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমি লিখবো। আচ্ছা, রেকর্ড দেখে নিও জাতুল মা, সমস্যা নাই। থ্যাংক ইউ, জয়েন করছো। হ্যাঁ, আমাদের একটু পরে নতুন লিঙ্ক আসতেছে, সবাই নতুন লিঙ্কে জয়েন করবা। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল আইসিটি ক্লাসে আমরা এখন নতুন একটা স্পেশাল বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব, আর এটাই আমাদের সর্বশেষ বোর্ড প্রশ্ন এই টপিকের। সিলেট বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। তো এখানে বলতেছে, জয়িতা চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তবে জয়ন্ত ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের সফট কপি সংগ্রহ করে কোনরূপ কৃতজ্ঞতা জ্ঞাপন ছাড়াই নিজের নামে প্রকাশ করে দেয়। একটা হচ্ছে জয়িতা। হ্যাঁ বলো। আচ্ছা, গ নাম্বারটা কি ন্যানো টেকনোলজি হবে নাকি বায়োমেট্রিক্স হবে? এমনি মনে হচ্ছে তো ন্যানো টেকনোলজি। হ্যাঁ, ন্যানো টেকনোলজি হবে গ নাম্বারটা। ভেরি গুড। আচ্ছা স্যার, আর বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে কি এরকম হয়? ওই যে তোমার হচ্ছে বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ করা হয়, আঙ্গুলের ছাপ। ও আচ্ছা স্যার, আমি আরো এই অণুর গঠন দেখে আরো কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে। বুঝতে পারছি। আচ্ছা, তো এবার দেখো যে যেটা ছিলাম, কই ছিলাম জানি আমরা। হ্যাঁ, তো বলতেছিল যে জয়িতা চৌধুরী সে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে, তবে সেই তথ্যগুলো নিজের নামে চালায় দেয় না। কিন্তু জয়ন্ত কি করে, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে, সার্চ করে করে তথ্য সংগ্রহ করে। তবে সে কি কাজ করে, ২ নম্বরই করে। ২ নম্বরই কাজটা কি, সে ইন্টারনেট থেকে যে তথ্যগুলো সংগ্রহ করছে এর কোনো মানে কৃতজ্ঞতা বোধ করে না যে আমি এই তথ্যটা ইন্টারনেট থেকে পাইছি। সে উল্টা তার নিজের নামে এটা ছাপাইছে। তো জয়ন্ত ইন্টারনেট থেকে ঠিকই তথ্য সংগ্রহ করছে, কিন্তু নাম দিয়েছে যে আমার আবিষ্কার, আমি এই তথ্যটা আবিষ্কার করছি এবং এইটা আমি প্রজেক্টের মধ্যে কাজে লাগাইছি। তো এটা আসলে একটা ভুল, এটা কিন্তু নৈতিকতার বাহিরে কাজ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার এটাকে পাইরেসি বলে না? হ্যাঁ, এটাকে পাইরেসি বলা হয় এক প্রকার, মানে চুরি বলা হয় এক প্রকার, যে তথ্য চুরি করে বা তথ্য নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া আর কি। আচ্ছা, তো যেখানে ছিলাম এবার খেয়াল করো সবাই। তো এখানে বলতেছে গহনঙে যে তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে জয়িতা চৌধুরী ও জয়ন্তের আচরণ মূল্যায়ন করো। অর্থাৎ জয়িতা চৌধুরী কেমন আচরণ করছে আর জয়ন্ত চৌধুরী কেমন আচরণ করছে, এটা তথ্য প্রযুক্তির চোখে বা দৃষ্টিতে কীরকম ব্যবহারটা, সেটা আমাদের বলতে হবে। সবাই কি উদ্দীপক সহ প্রশ্ন বুঝতে পারছো কি বলা হয়েছে প্রশ্নে? কথা বলো একটু, আমাকে জানাইও। সবাই কি বুঝতে পারছো? রেসপন্স করো একটু, কথা বলো। ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা তোমরা কি শুনতেছো না আমার কথা? অনেকেই তো আসো ক্লাসে, একটু আমাকে জানাইও, কথা বইলো বাকিরা জি যারা ভাইয়া। আছো। জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, এবার দেখো নেক্সট, এবার আমরা সমাধান দেখি কি বলছে। তো আমাদের এখানে বলতেছে যে গহনঙে তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে জয়িতা চৌধুরী এবং জয়ন্তের আচরণ সম্পূর্ণই বিপরীত।
কারণ জয়িতা চৌধুরী ভালো কাজ করে আর জয়ন্ত উল্টা কাজ করে, এটা মনে রাখবা। এটা প্রথম ভাষায় বললাম যে একজনের কাজ আরেকজনের কাজ কি বিপরীত। জয়িতা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি নির্দেশ এবং নিয়মকানুন মেনে নৈতিকতার পরিচয় দিয়েছে, আর অন্যদিকে জয়ন্ত প্রতিটি ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে অনৈতিকতার পরিচয় দিয়েছে। অর্থাৎ জয়িতা যখন ইন্টারনেট থেকে সার্চ করছে নিয়ম কানুন মেনে সার্চ করছে, যখন কোনো তথ্য লিখছে খাতায় অবশ্যই সেই তথ্যটা সে কই থেকে পাইছে, কার মন্তব্য থেকে পাইছে সেটা উল্লেখ করছে। অর্থাৎ জয়িতা প্রতিটা পদক্ষেপেই নৈতিকতার পরিচয় দিয়েছে, আর জয়ন্ত নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজের নামে সবকিছু চালা দিয়েছে, যেটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনৈতিকতার বিষয়। সবাই লাইনের ব্যাখ্যাগুলো বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, জি ভাইয়া। তুমি যে প্রশ্ন করেছো আমি রুটিন দিয়ে দিব, রুটিন গ্রুপে দেওয়া আছে অলরেডি, তারপর আমি দিয়ে দিব, আমাকে ইনবক্সে এসএমএস দিও কখন ক্লাস হয়, কোন গ্রুপের কয়টা বাজে ক্লাস, সায়েন্সে কমার্সে আর্টসে কোন গ্রুপে কয়টা বাজে ক্লাস হয়, কোন কোন বারে কোন কোন বিষয় পড়ানো হয়, সবই রুটিন করা আছে। তুমি আমার থেকে ইনবক্স থেকে চেয়ে নিও, আমি দিয়ে দিব। আচ্ছা চল এবার যাই নেক্সট পরবর্তী অংশ। তো বলতেছে যে 1992 সালে প্রণীত কম্পিউটার এথিক্স ইনস্টিটিউটের কম্পিউটার এথিক্সের নির্দেশন অনুযায়ী অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণালব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করা যাবে না। এই যে একজন গবেষণা করে একটা তথ্য বের করছে, সেটা ইন্টারনেটে ছাড়ছে, সেই তথ্য তুমি নিয়েছো, তবে এটা নকল করছো ঠিক আছে, কিন্তু তার নামটা উল্লেখ করতে হবে, নিজের নামে দাবি করা যাবে না। এটাই হচ্ছে বেআইনি কাজ। তো অন্যের তথ্য বা গবেষণালব্ধ ফলাফল ব্যবহার করার প্রয়োজন পড়লে অবশ্যই মূল লেখক বা মূল কর্মের নাম অবশ্যই সংযোজন করতে হবে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কথাগুলো আমরা বইতেও পড়ছিলাম, কোন একটা তথ্য যদি কোনো মানুষ আবিষ্কার করে অবশ্যই যেই মানুষটা আবিষ্কার করছে সেই মানুষটার নাম উল্লেখ করতে হবে সেই তথ্য লেখার পিছনে। আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট করি, যদি কোনো ব্যক্তির মন্তব্য একটা পোস্ট করি, যদি আমার ভালো লাগে, সেই মন্তব্যটা যদি তার হয়ে থাকে, আমার ব্যক্তিগত কোনো মন্তব্য না হয়ে থাকে, তাহলে বলতে হবে কপিরাইট বা কপি পোস্ট। আর কপি কার থেকে করছি সেটা উল্লেখ করে আরও ভালো হয় যে এই মানুষটা থেকে কপি করা হয়েছে, কারণ এই মন্তব্যগুলো তার ছিল। তো এই বিষয়টাই আমাদের কি করতে হবে, উল্লেখ করতে হবে। তো এখানেই বলছে যে আমরা যদি অন্যের তথ্য বা গবেষণার ফলাফল ব্যবহার করি, যদি প্রয়োজনে ব্যবহার করতে হয় করতে পারবো, কিন্তু যে এই তথ্যটা লিখছে বা এই গবেষণাটা যে করছে তার নাম অবশ্যই সাথে অ্যাড করে দিতে হবে, আর অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কথা কি বুঝতে পারছো এতটুকু যা বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা রেসপন্স করো, বাকিরা যারা শুনতেছো তোমরা কি বুঝতেছো না? তোমাদের কি সমস্যা হচ্ছে শুনতে বুঝতে? আমি যা যা বললাম বুঝতে পারছো কি সবাই? বাকি একটু রেসপন্স করো। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এরপরে বলতেছে যদি এর ব্যতিক্রম হলে অবশ্যই তা নৈতিকতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে, যা প্লেজিয়ারিজম বা নৈতিকতা বিরোধী কাজটা হচ্ছে প্লেজিয়ারিজম। যদি আমরা এই কাজটা না করি, যে তথ্য আবিষ্কার করছে তার নাম উল্লেখ না করি, তার প্রতি কৃতজ্ঞ না হই, তাহলে এটা হবে কি অনৈতিক কাজ। আইসিটির চোখে এটা হবে অনৈতিক কাজ বা নৈতিকতা বিরুদ্ধে কাজ বা একটা বড় অপরাধ কাজ, এটাই। তো এটা আমরা বুঝতে পারলাম আশা করি। এরপরে পেজে যাই। তো এরপরে পেজে বলতেছে আমাদের যে এক্ষেত্রে হ্যাঁ ওই অপরাধের মধ্যে পড়ে। তো আমরা এখন উদ্দীপকের বিষয়টা আলোচনা করি। উদ্দীপকে জয়িতা চৌধুরী এ নৈতিকতা মেনে কাজ করলেও জয়ন্ত তা করতে পারে না, অর্থাৎ জয়ন্তের আচরণ প্লেজিয়ারিজম অপরাধের আওতাভুক্ত। প্লেজারিজম মানে হচ্ছে অন্যের কোনো লেখা, বক্তব্য, গবেষণা নিজের নামে চালিয়ে দেওয়া। আমরা কিন্তু বইয়ে পড়ছিলাম না বইতে, মনে আছে তোমাদের? আমি বের করি দেখি। আমরা তো বইতে পড়ছিলাম, আমাদের নৈতিকতার যে অংশটা ছিল সেখানে এই অংশটা মনে ছিল, দেখি। হ্যাঁ, এই যে আমরা গত ক্লাসে পড়ছিলাম, বইতেই ছিল আমাদের। এই যে প্লেজিয়ারিজম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর কোনো সাহিত্য, গবেষণা বা কোনো কাজ হুবহু নকল বা পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম। তো এই কথাটা বললেই তুমি ফুল মার্কটা পাচ্ছ।
তোমাকে আসলে উদ্দীপকের বুঝতে হবে, উদ্দীপকটা পড়ে বুঝতে হবে যে উদ্দীপকটা থেকে প্রশ্ন যে করছে সেটাকে আমাদের প্লেজিয়ারিজম, ফিশিং, ভিশিং, সাইবার ক্রাইম, স্প্যামিং, ফ্রেকিং, হ্যাকিং, ইটিসি ইটিসি। কথা কি বুঝছো? এটা আসলে পরে বুঝতে হবে যা বললাম। কথা কি বুঝছো? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, ধরেন এটা ওই প্রাইভেসির ক্ষেত্রে মানে আমরা আইসিটি আইনকে লঙ্ঘন করে। আচ্ছা স্যার, ওরা যদি স্পেসিফিক করে বলে দেয় যে এটা ডেটা চুরি হয়েছে, মানে উপরে এমন একটা কথা দিল যেটা দ্বারা বোঝা গেল ডেটা চুরি, তাহলে উত্তরে স্পেসিফিক ভাবে লিখতে হবে না এটা এই ডেটা চুরি হয়েছে বা এটা সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে, এরকম কিছু মানে লিখতে হবে। এরকম স্পেসিফিক ভাবে দিতে হবে না? দিতে হবে। তখন তখন ওটা উল্লেখ করতে হবে। আচ্ছা বাকিরা তোমরা চুপচাপ বুঝছি থাকো স্যার। কেন বুঝলাম না। তোমরা কি শুনতেছো না আমার কথা? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে বুঝছো কিনা, সবাই চুপচাপ থাকো, বুঝলাম না। আমাকে কথা শুনতে পাচ্ছ না? এটা ফ্রিকোয়েন্টলি কথা বলো সবাই। আগে তো ভালো করে কথা বলতাম, ইয়েস স্যার, নো স্যার, বুঝতেছি। এখন তো জি সবাই ভাইয়া, চুপচাপ। কথা তো বলতে হবে তাই না? আমি যে তোমাদের বলতেছি, বুঝাচ্ছি, বারবার বলতেছি, তোমরা যদি অ্যাটেন্টিভ না হও ক্লাসে, তোমরা কি শিখবা? জাস্ট আমি বক বক করেই যাব। কথা তো বলতে হবে না, রেসপন্স করতে হবে। একজন কথা বললে হবে? ম্যাক্সিমাম কি রেসপন্স করতে হবে। আমি এখন নাম ধরে ডাকবো, সবার নাম ধরে ডাকার সময় আছে? বাকিরা যারা কথা বললো আমাকে জানাতো একটু ভয়েসে, সবাই বুঝছো কিনা যা যা বললাম। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো এইভাবে রেসপন্স করতে হবে। চুপচাপ থাকলে মনে হবে যে আমি এখন নিরিবিলি একটা এলাকায় ঢুকছি, কেউ কথা বলতে পারে না, সবাই জাস্ট আমার কথাগুলো শুনবে। তো এরকমভাবে হলে হবে না, একটু তোমাকে সিরিয়াসলি পড়তে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে, ক্লাসে মনোযোগ থাকতে হবে, লগে লগে উত্তর দিতে হবে, লগে লগে একবার তৎক্ষণাৎ। মনে রাখতে হবে যে ফুরফুরা মেজাজে থাকতে হবে, ফুরফুরা মেজাজে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্ন করতে হবে। ঘুম ঘুম ক্লাস করলে হবে না, ঘুম ঘুম ভাবে ক্লাস করলে চলবে না, সিরিয়াসভাবে পড়তে হবে। ওকে, যেখানে ছিলাম, তো এটা বুঝতে পারছি। অর্থাৎ নৈতিকতার বিচারে জয়িতা চৌধুরী নীতি আদর্শের অধিকারী হলেও জয়ন্ত নীতি আদর্শহীন একজন অপরাধী। শেষ। তো আসলে আমাদের উদ্দীপকটার দুইজন মানুষের কথা বলছিল, একজন ভালো কাজ করছে, একজন খারাপ কাজ করছে, একজন নৈতিকতার মধ্যে ছিল, একজন কি অনৈতিকতার মধ্যে ঢুকে গেছে। তো এই বিষয়গুলো আমাদের একটু উদাহরণ দিয়ে, ব্যাখ্যা দিয়ে, উল্লেখ করে আমাদের বলতে হবে, তাহলে আমাদের মোটামুটি উত্তরটা কমপ্লিট। এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর করার নিয়ম। সবাই কি পুরো অংশটা ভালো করে বুঝতে পারছো? যা যা ব্যাখ্যাতে বুঝাইলাম। জি ভাইয়া, জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো এই পর্যন্তই আজকের মতো আমাদের ক্লাস থাকবে। এটাই আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অংশ।